বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম ওয়া আম্মা বাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতে হৃদয়ের সমস্ত অর্ঘ্য এবং ভালোবাসা এবং সমস্ত শ্রদ্ধা অবনত কৃতজ্ঞতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জমিনের মালিক এবং আসমানের মালিক এবং কুল কায়নাতের মালিক, যার একটি কোন শব্দে এই মহাবিশ্বে প্রলয় হয়ে যায়, যার হুকুমে এই জমিনে মানুষ ক্ষমতাপ্রাপ্ত হয় এবং যার হুকুমে এই মানুষ ক্ষমতা থেকে বিচ্যুত হয়। সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, লক্ষ কোটি দরুদ এবং সালাম জানাচ্ছি আকায়ে নামদার, সারওয়ারে কায়েম, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নুরানি কদম মুবারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সহকারে সন্তুষ্ট চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে এই গাঙ্গেয় বদ্বীপে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নিকটাত্মীয় যেই সমস্ত লোকজন ৭৫-এর ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সকলের আত্মার এবং রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে, ক্ষমা প্রার্থনা করছি, দোয়া করছি এবং আল্লাহর সাহায্য চাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সর্বোচ্চ প্রজ্ঞা দান করেন, হায়াতে তয়্যবা দান করেন এবং এই জাতিকে এটি সঠিক দিক নির্দেশনামূলক প্রগতির পথে, উন্নয়নের পথে নেতৃত্ব দিয়ে এই হতভাগ্য জাতিকে একটি উন্নয়নশীল দেশ এবং জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে যেন তিনি প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সেই প্রজ্ঞা এবং ক্ষমতা দান করেন, আল্লাহর কাছে সেই সাহায্য প্রার্থনা করছি। একই সঙ্গে দেশবাসীর কাছে সাহায্য চাই, এই মহান সংসদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। বঙ্গবন্ধুর যে রক্তের ধারক এবং বাহক জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই জাতির নিকট বঙ্গবন্ধু যে আমানত হিসেবে রেখে গিয়েছেন, আমরা যেন আমাদের প্রাণ দিয়ে হলো সেই আমানতকে রক্ষা করতে পারি, আমানতের যেন খেয়ানত না করি। আল্লাহ যেন আমাদের জাতিকে সেই তৌফিক এনায়েত করেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের সর্বদক্ষিণে 2টি উপজেলা গলাচিপা এবং দশমিনা, এটা নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত। আমি আমার নির্বাচনী এলাকায় গত 3টি বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়দের সক্রিয় সহযোগিতায় যে সমস্ত কাজ করেছি তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পদ্মা, মেঘনা, যমুনার মিলিত স্রোত চাঁদপুরের যেই অংশে গিয়ে মিলিত হয়েছে, সেখান থেকে তেঁতুলিয়া নদী নাম ধারণ করে বঙ্গোপসাগরের আঁকাবাঁকা পথ বেয়ে আমার নির্বাচনী এলাকা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারই উপত্যকায় প্রায় ১৭০০ বর্গ কিলোমিটার নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত। এই নির্বাচনী এলাকায় গত 3টি বছরে এলজিডি থেকে প্রায় ৩০০ কোটি টাকা মাননীয় এলজিডি মন্ত্রী মহোদয় বরাদ্দ দিয়েছেন এবং কাজকর্মের মাধ্যমে 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভার এমন কোনো জায়গা নাই যেখানে গাড়ি চালিয়ে লোকজন যেতে না পারবে। যোগাযোগ মন্ত্রণালয়ের প্রায় 100 কোটি টাকার একটা ডিবিপি আমাদের পটুয়াখালী জেলা, দশমিনা, গলাচিপা এবং বাউফল উপজেলাকে ঘিরে একটি রাস্তার টেন্ডারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর গলাচিপা এবং দশমিনাতে যে জিনিসটি আছে সেটি হলো ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী এটি বাংলাদেশের সবচাইতে দরিদ্র এলাকা, কিন্তু শিক্ষার দিক থেকে বাংলাদেশের একটি অন্যতম সমৃদ্ধ এলাকা এবং এই 3টি বছরে শিক্ষায় পাশের হার বেড়েছে, এলাকার শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে এবং তথাকথিত চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত জিনিস আমাদের গলাচিপাতে নাই বললেই চলে। যদি মন্ত্রণালয়ের সফলতা ধরেন, কেবলমাত্র কৃষি মন্ত্রণালয়ের সফলতা নিয়ে আমি এই মহান সংসদে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারি। আপনি জানেন মাননীয় স্পিকার, আমার এলাকাতে দীর্ঘদিন যাবৎ বন্যা কবলিত এবং
যে ফসল হয় সেই ফসলের স্যালাইন টলারেন্স পাওয়ার কম থাকার কারণে সনাতন পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ হয়ে আসছিল। মাননীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী মহোদয়ের সঙ্গে যখন আমি এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, উনি তখন এই গলাচিপাতে নির্বাচন এলাকার 10 মিনিটে স্যালাইন টলারেন্স হয় এইরকমভাবে বীজ উৎপন্ন করার জন্য এশিয়ার একটি বৃহত্তম বীজ ক্ষেত্র তৈরি করার জন্য ওনার মন্ত্রণালয়ের সর্বত সহযোগিতায় আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি এবং এখানে প্রায় 5,000 একর জায়গার উপরে এশিয়ার বৃহত্তম একটি বীজ ক্ষেত্র তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে প্রাথমিকভাবে এই কাজ শুরু করার জন্য প্রায় 250 কোটি টাকা একটেক থেকে বরাদ্দ হয়েছে এবং এই কাজটি হওয়ার পর বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে দক্ষিণ অঞ্চলে যে সুনাম ছিল সেটি আবার নতুন করে জনগণের সামনে, দেশবাসীর সামনে উদ্ভাসিত হবে। মাননীয় স্পিকার, আমার এলাকাতে যখন ক্ষমতায় এসেছি নতুন করে তরমুজের চাষ শুরু হয়েছে মাত্র, কিন্তু এখন মাননীয় কৃষিমন্ত্রীর অতিরিক্ত প্রায় 250 টন বার্ষিক ইউরিয়া সার বরাদ্দের কারণে এই এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজ উৎপন্ন হচ্ছে এবং আমাদের কৃষকেরা সবাই ধনবান হয়েছেন, লক্ষপতি হয়েছেন এবং এমন এমন কৃষক আছেন যারা কোটিপতি হয়ে গিয়েছেন। আমাদের এলাকায় মুগ চাষ হতো না, মুগ ডালের চাষ হতো না, আলুর চাষ হতো না। মাননীয় কৃষিমন্ত্রীর পরামর্শে আমি সেখানে নতুন করে আলুর চাষ শুরু করেছি এবং মুগ ডালের চাষ শুরু করেছি এবং সেটাতে এত সফলতা অর্জন করেছি যে জাতীয় যে আলু কমিটি, সেই আলু কমিটিতে মাননীয় মন্ত্রী মহোদয় দয়া করে আমাদের গলাচিপের একজন কৃষককে স্থান দিয়েছেন। জাতীয়ভাবে যদি আমি বলি, এই সরকারের সফলতা প্রত্যেকটি ক্ষেত্রে, কিন্তু কেবলমাত্র কিছু কিছু গুজবের কারণে আর সারা দেশের মানুষ বিভ্রান্ত। আমি সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের সকলের নিকট উদাত্ত আহ্বান জানাবো, এই গুজব কি করে বন্ধ করা যায় তার জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন বিখ্যাত সাধক মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী নামক গ্রন্থে যে কথাটি বলেছেন তা হলো, গুজব, মিথ্যা গুজব বেশিরভাগ সময় সত্যের চাইতেও নির্মম এবং নিষ্ঠুর হয়। এই গুজবকে দূর করার জন্য আমাদেরকে এক্ষুনি কার্যকর এবং গুরুত্বপূর্ণ যেটা বিবেচিত হবে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। সেটি কেমন? ছোট্ট একটি অর্থনীতির দেশ, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে $10 বিলিয়ন আমাদের রিজার্ভ রয়েছে। $10 বিলিয়ন রিজার্ভ থাকার পর কোনো অবস্থাতেই ডলারের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। এটি খুঁজে বের করতে হবে কেন বারবার হু হু করে ডলারের দাম বেড়ে যাচ্ছে। আমাদের দেশ এই মুহূর্তে যদি আজকে পর্যন্ত ধরি 6.7% জিডিপি, এই জিডিপির প্রবৃদ্ধি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে নেই, এটি প্রায় ভারতের সমপর্যায়ের। এত বড় জিডিপি নেওয়া সত্ত্বেও কেন মুদ্রাস্ফীতি এইভাবে বাড়বে? আমাদের দেশে এই সরকার ক্ষমতা আসার পর প্রথম 2 বছর খুব সুন্দর করে গেল। গত 1 বছর যাবৎ শেয়ার মার্কেট নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটছে এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। এর সঙ্গে একটি বিষয় মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটি শেয়ারের অবহিত মূল্য যদি 1 টাকা হয়, 1 বছরে যদি একটা শেয়ারের মূল্য 1 টাকায় বৃদ্ধি পায়, একটি শেয়ারের 1 টাকা অবহিত মূল্যের শেয়ারকে 100 টাকা যদি হতে হয় কম করে হলে 100 বছর লাগে। সেই হিসাবে মাত্র 10 টাকা অবহিত মূল্যের একটি শেয়ার কি করে মাত্র 40 দিনের ব্যবধানে 700 টাকা মূল্যে এই মার্কেটে বিক্রি হলো, সেই জিনিসটি খুঁজে বের করে এর সঙ্গে যারা বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত, এর সঙ্গে যারা এসএসসির লোক জড়িত, এর সঙ্গে যারা শেয়ার মার্কেটের ব্রোকার হাউসগুলো জড়িত, আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনাকে বলি মাননীয় স্পিকার, এদেশের দ্বিতীয় প্রজন্মের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই প্রত্যেকটি ব্যাংকের মালিকানার সঙ্গে জামাত ইসলাম এবং বিএনপি জড়িত। যখন শেয়ারের উচ্চ মূল্যর দিকে যাচ্ছিল তখন সমস্ত ব্যাংকগুলো প্রায় 1 লক্ষ কোটি টাকা অল অন এ সাডেন কোনো রকম নিয়ম নীতি ছাড়া এই মার্কেটে সরবরাহ করে এবং অল অন এ সাডেন এই মার্কেট থেকে মুনাফা নিয়ে এই ব্যাংকগুলো যখন ঘরে ফিরে যায় তখন লক্ষ লক্ষ বিনিয়োগকারী রাস্তায় বসে যায়। আমরা এখন পর্যন্ত সেই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। আপনি জানেন
মধ্যপ্রাচ্য থেকে যেই সমস্ত ডলার এই দেশে আসে, সেই ডলারের একটা বিরাট অংশ জামায়াত ইসলাম পরিচালিত ইসলামী ব্যাংক তার কাছে সঞ্চয়িত থাকে। কার মার্কেট থেকে এবং এলসি খুলতে গিয়ে যখন আন্তঃ ব্যাংকে এই ডলারগুলোর মধ্যে লেনদেন হয়, সেই লেনদেনের ক্ষেত্রে অন্যান্য ব্যাংকগুলো শত চেষ্টা করেও ইসলামী ব্যাংক থেকে কখনো ডলার চেয়ে পায় না। এই সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী ব্যাংকের এত বড় দুঃসাহস হয় কি করে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো সে যেন খুব তাড়াতাড়ি এই মুহূর্তে এই ব্যাপারে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। মাননীয় স্পিকার, আপনার কাছে যে একটি বিষয় বলতে চাই, এই শেয়ার মার্কেট কেবলমাত্র তথাকথিত কয়েকজন লোক যাদের নাম বলে মূলত দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। এই শেয়ার মার্কেটের সঙ্গে একটি সুগভীর চক্রান্ত, এর পেছনে অনেক লোক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এবং মানি মার্কেটের শত শত লোক এই চক্রান্তের সাথে জড়িত। এই বিষয়টি আমাদের জাতীয় স্বার্থে এবং নিজেদের স্বার্থে খুব দ্রুত খুঁজে বের করতে হবে। মাননীয় স্পিকার, সরকারের খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় যে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে, এই কাজের ফলে কোনো জায়গাতে খাদ্যের সমস্যা নেই, কোনো জায়গাতে সরবরাহের সমস্যা নেই। কিন্তু একটি বিষয়, মাননীয় কৃষিমন্ত্রী এখানে উপস্থিত, মাননীয় খাদ্যমন্ত্রী উপস্থিত নেই, আপনার মাধ্যমে জানাতে চাই, যখন পণ্য মাননীয় সদস্য, মাননীয় হুইপ আপনাকে আরো 2 মিনিট বাড়িয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ স্পিকার। একটি বিষয় হলো, যখন উৎপাদিত পর্যায়ে ধান কিংবা আদা কিংবা রসুন প্রাথমিকভাবে উৎপন্ন হয় এবং কৃষকের হাতে থাকে, সেই মুহূর্তে এই পণ্যগুলোর দাম কমে যায় মারাত্মকভাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যেই মুহূর্তে এই ফড়িয়া এবং দালালদের মাধ্যমে এইগুলো মহাজনদের কাছে এই সমস্ত পণ্য আসে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পণ্যের দাম এমনভাবে বেড়ে যায় আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এই বিষয়টিও সরকারের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে খুঁজে বের করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সবাইকে আমি অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, গত একটি বছরে জননেত্রী শেখ হাসিনার সরকার এ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেই সমস্ত মহান কর্মকাণ্ড করেছেন, কি বিদ্যুৎ খাতে, কি যোগাযোগ খাতে, কি আইসিটি খাতে, কি অবকাঠামো উন্নয়নে, কি শিক্ষা খাতে, প্রত্যেকটা বিষয়ে একটি পরিপূর্ণ সুস্পষ্ট বিবরণ আমাদের মহান রাষ্ট্রপতি তার ভাষণের মাধ্যমে এই জাতির নিকট তুলে ধরেছেন। আমি এই ভাষণকে স্বাগত জানাচ্ছি এবং অন্তঃস্থল থেকে মহান রাষ্ট্রপতিকে একটি যুগোপযোগী ভাষণ দেওয়ার জন্য আমি